কথা বলবো 2020-21 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরগাঁও সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আছি আমি মোহাম্মদ মোকাররম হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালো থাকবে প্রত্যাশা রাখি। আজকের আলোচনার বিষয় দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, অধ্যায় 2 গুণগত রসায়নের। ইতিমধ্যে আমি দ্রাব্যতার উপর একটি লেকচার দিয়েছি, সেখানে দ্রাব্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে মূলত দ্রাব্যতা গুণফল নিয়ে কথা বলব। তারপরেও আমরা আসি, তাহলে আজকে আলোচনার বিষয় দ্রাব্যতা ও গুণফল। দ্রাব্যতার সংজ্ঞা এবং তার বিভিন্ন বিষয়ের উপর তার প্রভাব ইত্যাদি এগুলো বিষয়ে আমি একটা লেকচারে পুরোপুরি আলোচনা করেছিলাম। তারপর একটু জেনে নেই দ্রাব্যতা আসলে কি। সংজ্ঞাটা এরকম ছিল যে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত কোনো দ্রবের যতটুকু দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই পরিমাণটিকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এখন এই সম্পৃক্ত দ্রবণ কি, এটি সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। সম্পৃক্ত দ্রবণ কি? একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করতে পারে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থেকে যে দ্রবণটি উৎপন্ন হয় তাহলে সেই দ্রবণটিকেই আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। তাহলে এখন দ্রাব্যতা আমরা কাকে বললাম? যে স্থির তাপমাত্রায় 1 লিটার যদি আমরা দ্রবণ তৈরি করি, সেখানে যতটুকু দ্রব দ্রবীভূত থাকে সেই পরিমাণটিকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এখানে যতটুকু বলতে আমরা মোল এককে নিতে পারি, যত মোল দ্রব দ্রবীভূত থাকে, কারণ দ্রাব্যতার আধুনিক এককটি হলো মোল পার লিটার। প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রব দ্রবীভূত আছে। তো এটি হলো দ্রাব্যতার সংজ্ঞা। তো আজকে আমরা আলোচনা করব হলো দ্রাব্যতা গুণফল। আমরা জানি যে দ্রবগুলি 2 ধরনের। কিছু দ্রব আছে যারা দ্রবণে পুরোপুরি আয়নিত হয় এবং অর্থাৎ দ্রাব্যতা বেশি, আবার কিছু দ্রব আছে যাদের দ্রাব্যতা কম। যে দ্রবগুলি দ্রাব্যতা বেশি অর্থাৎ দ্রবণে পুরোপুরি আয়নিত হয় তাদের ক্ষেত্রে তাদের ব্যাপারটি একমুখী। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড উদাহরণ যদি দিই, এটা একটি তীব্র তড়িৎ বিশ্লেষ দ্রব। একে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে পুরোপুরি আয়নিত হয় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, অর্থাৎ বিষয়টি একমুখী সিস্টেম। কিন্তু যেগুলি স্বল্প দ্রবণীয় পদার্থ, যেমন আমরা সিলভার ক্লোরাইড উদাহরণ যদি দিই, সিলভার ক্লোরাইড যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে যেহেতু এর দ্রাব্যতা খুব কম, সামান্য পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সাম্যাবস্থা বিরাজ করে। অর্থাৎ এখানে আমরা উপমুখী একটি চিহ্ন দিতে পারি, এখানে সিলভার আয়ন প্লাস ক্লোরাইড মাইনাস। তো দ্রাব্যতা গুণফল এই দ্রবটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। দ্রাব্যতা গুণফল কথাটি শুধুমাত্র স্বল্প দ্রবণীয় পদার্থ, অর্থাৎ যেই পদার্থগুলির দ্রাব্যতা, যে দ্রব্যগুলির দ্রাব্যতা খুব কম তাদের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। তাহলে আমরা মূলত সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল নিয়ে যদি কথা বলি, একটু সরাসরি আমরা উদাহরণ এখানে ধরেছি সিলভার ক্লোরাইড। তো আমরা দেখতে পাচ্ছি যে সিলভার ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে খুব সামান্য পরিমাণ সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত উৎপন্ন করে এবং প্রক্রিয়াটি উভমুখী অবস্থায় বিরাজ করে, অর্থাৎ উভমুখী অবস্থা, এবং এটি সাম্যাবস্থায় আসে। তো সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা ক্লাস 9-10-ও পড়েছি। সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা সাম্যাবস্থা জানি যে কোনো উভমুখী প্রক্রিয়ায় উৎপাদ সময়ের ঘনমাত্রা ও বিক্রয় সময়ের ঘনমাত্রার অনুপাত একটি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবকটিকে বলা হয় সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। এখানে আমরা যেটা দেখাচ্ছি, সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে উভমুখী অবস্থায় সাম্যাবস্থা বিরাজ করছে। তো সাম্যাঙ্ক সূত্র অনুসারে এখানে যেটা আমরা লিখতে পারি সেটি হলো কে সমান সমান উপরে উৎপাদ হলো এখানে 2টা আয়ন, সিলভার আয়ন, এর ঘনমাত্রা আমরা এই মোলার ঘনমাত্রা সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, ক্লোরাইড আয়ন ঘনমাত্রা 2টির গুণফল ভাগ নিচে হলো বিক্রিয়ক বা এখানে অদ্রবণীয় যে দ্রবটুকু। এটা হলো উভমুখী সাম্যাবস্থার ক্ষেত্রে সাম্যাঙ্ক যে সমীকরণ, এটাকে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা এখানে বলতে পারি। ভরক্রিয়া সূত্র অনুসারে এই সমীকরণটা আমরা লিখতে পারি, অর্থাৎ এই অনুপাতটি একটি ধ্রুবক সংখ্যা।
এটাকে আমরা সাম্য ধ্রুবক বলছি। এখন আমরা দ্রাব্যতা গুণফল বের করবো কীভাবে? এইখান থেকে আমরা যদি যাই যে কে ইন্টু এই সিলভার ক্লোরাইড আমরা বজ্রনয়ন যদি করি তাহলে এরকম দাঁড়ায় সমান সমান সিলভার আয়ন যোগ ক্লোরাইড আয়ন, সরি ভুল হলো। এখন এই যে সিলভার ক্লোরাইড, যেহেতু আমরা বলছি যে এটি খুব স্বল্প দ্রবণীয় পদার্থ, এটি খুব সামান্য পরিমাণ দ্রবীভূত হয়, বাকি প্রায় গোটাটাই পুরোটাই অবিয়োজিত অবস্থায় থেকে যায়। সেজন্য সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রার মানটাকে একক ধরা হয়। অর্থাৎ এখান থেকে আমরা যে সমীকরণটা লিখতে পারি, এই দুইটাকে একসঙ্গে যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি কে এসপি সমান সমান সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এই কে এসপিটাকেই বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। এখানে দ্রাব্যতা গুণফল ইংরেজি হলো সলিবিলিটি প্রোডাক্ট। এই সলিবিলিটি প্রোডাক্টের সংক্ষিপ্ত এস সলিবিলিটি, পি থেকে প্রোডাক্ট। তাহলে এই সিলভার ক্লোরাইডের সলিবিলিটি প্রোডাক্ট কে এসপি বা দ্রাব্যতা গুণফল সমান সমান সিলভার আয়ন ইন্টু ক্লোরাইড আয়ন, এই দুটো আয়নের ঘনমাত্রা গুণফল। এখান থেকে আমরা দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা এখন দিব। কি বলা যায়? স্থির তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় পদার্থকে দ্রাবকে দ্রবীভূত করলে তারা যেটুকু দ্রবীভূত সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই আয়নগুলোর সর্বোচ্চ ঘনমাত্রার গুণফলটিকে বলা হয় দ্রাব্যতা গুণফল। এবং সম্পৃক্ত দ্রবণে একটি দ্রবের দ্রাব্যতা গুণফলের মানটি একটি ধ্রুবক বা স্থির সংখ্যা। তাহলে এই যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল এর গাণিতিক সমীকরণ দাঁড়ালো কে এসপি সমান সমান সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এই হলো দ্রাব্যতা গুণফল। তাহলে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটি কী দাঁড়াইল? স্থির তাপমাত্রা একটি দ্রাবকে কোনো স্বল্প দ্রবণীয় দ্রব দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো দ্রবীভূত অবস্থায় থাকে সেই আয়নগুলোর ঘনমাত্রার যে সর্বোচ্চ গুণফল, এই গুণফলটিকে বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। এবং যেহেতু এখানে সম্পৃক্ত দ্রবণ কথাটি ফিক্সড, সেজন্য কোনো দ্রব্যের দ্রাব্যতা গুণফলের মানটিও ধ্রুবক বা স্থির সংখ্যা। এখন আমরা দ্রবের বিভিন্ন সংকেত হতে পারে, সেজন্য এই দ্রাব্যতা গুণফলের আমরা সমীকরণ একটু বের করব। অর্থাৎ গাণিতিক সমীকরণ আমরা যদি বের করতে চাই, গাণিতিক সমীকরণ কেমন? যেমন আমরা প্রথমে যে সমীকরণটি দ্রবটির উদাহরণ ধরছি সেটা হলো সিলভার ক্লোরাইড। আমরা একটু গাণিতিক সমীকরণ বের করতে চাই, বিভিন্ন দ্রবের দ্রাব্যতার গাণিতিক সমীকরণ। তাহলে 1 নাম্বার, যেমন আমরা সিলভার ক্লোরাইড একটি দ্রব বিবেচনা করছি, এই সিলভার ক্লোরাইডের সাধারণ সংকেত আমরা লিখতে পারি এ বি, অর্থাৎ এ একটা আয়ন বি একটা আয়ন এবং সমান সমান এ একটা আয়ন বি একটা আয়ন। তাহলে এই এ বি এর গাণিতিক সমীকরণটি কীরকম দাঁড়াবে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে আমরা একটি সম্পর্কিত সমীকরণ বের করতে চাই। তাহলে যদি এরকম দাঁড়ায় যে এ বি দ্রবণে দ্রবীভূত সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করা অবস্থায় তার সমীকরণটা যদি এরকম হয়, আমরা ধরে নিচ্ছি যে এ বি এর যেটুকু দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করছে সেটার নাম দ্রাব্যতা। এই দ্রাব্যতা আমরা যদি ধরে নেই যে দ্রাব্যতা হলো এস, তাহলে এ বি একটি দ্রব, সে দ্রবীভূত হয়ে 1 মোল দ্রব দ্রবীভূত হয়ে 1 মোল এ আয়ন এবং 1 মোল বি আয়ন তৈরি করছে। তাহলে এ বি এর দ্রাব্যতা যদি এস হয় তাহলে এ আয়নের দ্রাব্যতা এস হবে, বি আয়নের দ্রাব্যতা হবে এস। আমরা আগে যেটা সমীকরণ পাইলাম যে এই এ বি যৌগটির দ্রাব্যতা গুণফল কে এস পি সমান সমান কি দাঁড়াবে? এ আয়নটির ঘনমাত্রা বি আয়নের ঘনমাত্রা গুণফল। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে মানটা কি দাঁড়াচ্ছে? এর দ্রাব্যতা হলো এস, বি এর দ্রাব্যতা হলো এস সমান সমান এস স্কোয়ার। তাহলে এই সিলভার ক্লোরাইড বা এবি, সিলভার ক্লোরাইড বা এবি জাতীয় যৌগের দ্রাব্যতা গুণফলের সমীকরণটি দাঁড়াচ্ছে কে এস পি সমান সমান এস স্কোয়ার। এখানে এস হলো দ্রবটির দ্রাব্যতা। ঠিক আছে, একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা 2 নম্বর আর একটা যদি দ্রব বিবেচনা করি, হতে পারে যেমন ক্যালসিয়াম ক্লোরাইড বা এটাকে সাধারণ সংকেত AB2 আমরা যদি ধরি, এরকম একটি দ্রব হলো। তাহলে এই দ্রবটির দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের গাণিতিক সমীকরণটি কেমন দাঁড়াবে? তো এখানে AB2 যৌগটি দ্রাবকে দ্রবীভূত হয়ে যদি সাম্যাবস্থায় এখানে 2+ আয়ন যোগ 2B আয়ন এরকম হবে বিষয়টি। AB2 একটি দ্রব, যদি দ্রাবকে আমরা দ্রবীভূত করি তাহলে দ্রবণে এই অবস্থায় তারা বিরাজ করবে।
তাহলে এ বি এর দ্রাব্যতা আপনি ধরে নিই এস, দ্রাব্যতার যদি এস ধরি, অর্থাৎ 1 মোল AB2 তার দ্রাব্যতা এস, দ্রবীভূত হয়ে 1 মোল এ আয়ন এবং 2 মোল বি আয়ন তৈরি করছে। তাহলে এর দ্রাব্যতা কি হবে? এস, এর দ্রাব্যতা হবে 2s সাম্যাবস্থা অনুসারে। এখন এই দ্রবটির দ্রাব্যতা গুণফলের সমীকরণটি কি দাঁড়াবে? KSP সমান সমান এখানে A2 প্লাস আয়নের ঘনমাত্রা, B মাইনাস আয়নের ঘনমাত্রা, এখানে এই যে এটা ঘাত সংখ্যা দাঁড়াবে, এটা ঘাত সংখ্যা, তার মোলটা হবে তার ঘাত সংখ্যা, পাওয়ার হয়ে গেল, 2টা হয়ে গেল স্কোয়ার। তাহলে আমরা যদি এখন মানটা বসাই, তাহলে এর আমরা দ্রাব্যতা পাইছি S ইন্টু বি এর দ্রাব্যতা পাইছি 2s এবং এর উপর আবার স্কোয়ার আছে। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? এখানে 4s স্কোয়ার ইন্টু s, তাহলে 4s কিউব। তাহলে এই AB2 বা ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই জাতীয় দ্রব্যের দ্রাব্যতার গাণিতিক দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের গাণিতিক সমীকরণটি দাঁড়ালো KSP সমান সমান 4s কিউব। ঠিক আছে? তাহলে 2 গেল। আমরা 3 নম্বর আরেকটি দ্রব্য বিবেচনা করি। যেমন এবার দ্রব্যটি যদি AB3, যেমন আমরা ধরে নিতে পারি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি হয় বা ফেরিক হাইড্রোক্সাইড এই জাতীয় যদি দ্রব্য হয়, তাহলে এর সাধারণ সমীকরণটা AB3, এর সমীকরণটা কি দাঁড়াবে? তাহলে AB3 দ্রবণে যে দ্রবীভূত হয়ে সাম্যাবস্থা বিরাজ করবে, সেটাকে আমরা গাণিতিকভাবে দেখাইলে এভাবে দেখাইতে পারি যে A3 প্লাস যোগ 3B মাইনাস। ঠিক আছে? এটাকেও আমরা দেখাইতে পারতাম, এটাও লিখতে পারতাম। তো আমরা সাধারণভাবে AB3 যোগের সংকেতটা দেখাইছি একটু। এখন ওই যে একই কথা, যে দ্রাব্যতা যদি আমরা ধরে নেই এটার S, তাহলে 1 মোল যেহেতু এ আয়ন উৎপন্ন করছে দ্রবণে, তাহলে এর দ্রাব্যতা S, আর বি এর 3 মোল আয়ন উৎপন্ন হয়ে আছে, তাহলে এটা হবে 3s সাম্যাবস্থা অনুসারে। এখন সাম্যাঙ্ক অনুসারে আমরা জানি যে এই যৌগটির দ্রাব্যতা কে, গুণফল দ্রাব্যতা KSP সমান সমান কি হবে, কি লেখা যাবে? সাম্যাঙ্ক মানে ভরক্রিয়া সূত্র অনুসারে এ আয়নের ঘনমাত্রা ইন্টু বি আয়নের ঘনমাত্রা, যেহেতু 3 মোল আছে তাহলে এটা হবে তার ঘাত সংখ্যা, পাওয়ার কিউ হয়ে যাচ্ছে। এখন মানগুলো বসাই। তাহলে এর ঘনমাত্রা ছিল, দ্রাব্যতা ছিল S, আর এই বি আয়নের দ্রাব্যতা হচ্ছে 3s, আবার এখানে এসে আমরা বলছি এটা পাওয়ার হয়ে গেছে, তার মানে 3s কিউব। তাহলে এটাকে যদি আমরা কিউব করি, তাহলে এখানে হবে 27s কিউব ইন্টু s, তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে 27s টু দি পাওয়ার 4। তাহলে এই জাতীয় দ্রবের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সমীকরণটি দাঁড়াচ্ছে KSP সমান সমান 27s টু দি পাওয়ার 4। তাহলে একটার সঙ্গে আরেকটা কিন্তু মিলছে না, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা 3 নম্বরে এটা দেখলাম, 3 নম্বরে গেল। তাহলে 1 নম্বরে হলো AB যদি দ্রব হয় তাহলে তার গাণিতিক সমীকরণ, তারপর 2 নম্বরে দেখছি AB2 জাতীয় যদি দ্রব হয় তাহলে তার একটি গাণিতিক সমীকরণ বের করছি। এবার AB3 যোগের গাণিতিক সমীকরণটা এরকম। আরেকটা আমরা দেখাইতে পারি, মোটামুটি 4টা যোগের আমরা দ্রবের দ্রাব্যতার গুণফলের সমীকরণটা বের করি। 4 নম্বর, যেমন যদি সমীকরণটি দাঁড়ায় A2B3, অর্থাৎ একটি দ্রবের সঙ্গে যদি এরকম, যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি অ্যালুমিনিয়াম সালফেট, এরকম যদি যৌগটি হয় বা দ্রবটি হয়, তাহলে তার সাধারণ সঙ্গে আমরা দেখতে পারি A2B3। তাহলে এটির কি অবস্থা দাঁড়াবে যদি সংকেতটা এরকম হয়? তাহলে এখানে 2a, মানে A2B3 যৌগটি যদি দ্রবীভূত হয় তাহলে সাম্যাবস্থা দাঁড়াবে হলো 2a আয়ন, আর 3b এখানে মনে করো 2 মাইনাস আয়ন, কারণ চার্জগুলো মিলতে হবে। কারণ আমরা বলছি অ্যালুমিনিয়াম যেমন চার্জ হলো +3, 3 × 6 +6,
সালফেট হলো -2, এখানেও 3 × 6। তাহলে এই যৌগটি দ্রবণে দ্রবীভূত অবস্থায় এই অবস্থায় বিরাজ করবে। তাহলে এর যদি দ্রাব্যতা আমরা এস ধরি, তাহলে এ আয়নের দ্রাব্যতা দাঁড়াচ্ছে 2s, আর বি আয়নের দ্রাব্যতা হচ্ছে 3s। তাহলে এই দ্রবটির দ্রাব্যতা গুণফল দাঁড়াচ্ছে KSP সমান সমান এ আয়নের ঘনমাত্রার ঘাত আছে এখানে স্কোয়ার, আর বি আয়নটার ঘনমাত্রার ঘাত আছে, এটা হলো কিউব। এগুলি কিন্তু সাম্যাবস্থা, সাম্যাঙ্ক, এখানে যে আমরা আলোচনা আছে, আমাদের ইন্টারমিডিয়েটেও একটা চ্যাপ্টার আলোচনা আছে, ওইখানে বিস্তারিত আলোচনা হবে। তাহলে মানগুলো যদি আমরা বসাই, তাহলে এ আয়নের দ্রাব্যতা ছিল 2s স্কোয়ার ইন্টু বি আয়নের দ্রাব্যতা হলো 3s, তাহলে 3s কিউব। সমীকরণটা কী দাঁড়াচ্ছে? এখানে হলো 4s স্কোয়ার ইন্টু 27s কিউব, গুণ করলে দাঁড়াচ্ছে হলো 108, 4 × 7 = 28, 4 × 2 = 8, 10, আর এস এর পাওয়ার হচ্ছে 2 × 3 = 5। তাহলে এই সমীকরণটি দাঁড়াইলো এটা। তাহলে A2B3 জাতীয় যদি যৌগ হয়, কোনো দ্রব হয়, তাহলে তার দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের সমীকরণটি দাঁড়াচ্ছে KSP = 108s⁵। তাহলে সবগুলোর সমীকরণ কিন্তু একই হলো না। আমরা সমীকরণগুলো কি কি পেলাম আমি একটু উপরে দেখাই। একটা সমীকরণ পাইছিলাম আমরা, 1 নাম্বার হচ্ছে KSP = s², AB সংকেত। 2 নাম্বার হচ্ছে এটা AB যোগের, আর একটা হলো KSP = 4s³, এটা হলো AB2 জাতীয় যৌগ। 3 নাম্বার KSP = 27s⁴, এটা হলো AB3। আরেকটা হচ্ছে এই যে A2B3 যোগের সমীকরণ যেটি, সেটি হলো 4 নাম্বার KSP = 108s⁵, এটা হলো A2B3। এই 4টা সমীকরণ আমাদের মনে রাখতে হবে। কারণটা হলো যে এগুলির গাণিতিক যেহেতু সমীকরণ পেলাম, গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। অথবা এমসিকিউ তো মাঝে মধ্যে প্রশ্ন থাকে যে একটা দ্রবের সংকেত দেওয়া হলো, এই যে দ্রবটির দ্রাব্যতা গুণফলের সমীকরণটি নিচের কোনটি সঠিক, তাহলে এই সমীকরণ মনে রাখতে হচ্ছে আমাদের। যদি এবি জাতীয় যৌগ হয়, যেমন উদাহরণ হিসেবে আমরা বলছি সিলভার ক্লোরাইড, বেরিয়াম সালফেট, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ আয়ন, তাহলে সমীকরণে দাঁড়াচ্ছে KSP = s²। যদি AB2 জাতীয় যৌগ, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম এর আগে, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই জাতীয় যদি যৌগের যদি সংকেত হয়, তাহলে তার সমীকরণে দাঁড়াচ্ছে KSP = 4s²। আবার AB3 যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি যৌগের যদি দ্রব হয়, তাহলে তার সমীকরণে দাঁড়াচ্ছে KSP = 27s⁴। এবং আমরা বলছিলাম অ্যালুমিনিয়াম সালফেট জাতীয় যদি যৌগ হয়, তাহলে তার সমীকরণে দাঁড়াচ্ছে KSP = 108s⁵। এই 4টা সমীকরণ আমাদের মনে রাখতে হবে। এখন এই সমীকরণগুলো আবার গাণিতিক সমস্যার সমাধানও আমরা করতে পারি। ছোট ছোট 2-1টা উদাহরণ আমি একটু দেখাই। যেমন যদি এরকম হয় যে এক সমস্যা, আমরা সমস্যার সমাধান করতে চাচ্ছি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা নির্দিষ্ট করে দিই সিলভার ক্লোরাইড এর KSP = 1.5 × 10⁻⁻10। তাহলে এই দ্রবটির দ্রাব্যতা অথবা দ্রবটির দ্রাব্যতা ও মনে করি যদি আসে যে এরকম হতে পারে যে সিলভার আয়ন এর ঘনমাত্রা নির্ণয় করো।
এরকম প্রশ্ন হতে পারে। এখানে দুটো আমি প্রশ্ন দেখেছি, একটা হলো দ্রাব্যতা কত, আর সিলভার আয়ন বা ক্লোরাইড যে কোনো একটা আয়নের ঘনমাত্রা আর নির্ণয় করতে বলে যদি ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা একটু গাণিতিক ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমরা বলবো যে দ্রবণের সাম্যাবস্থায় সিলভার ক্লোরাইড কীভাবে থাকে? সিলভার ক্লোরাইড থাকে হলো সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, এবং আমরা জানি যে এই সমীকরণটির এই দ্রবটির গাণিতিক সমীকরণটা কি? কেএসপি সমান সমান এসসি স্কোয়ার। আমাদের দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে হলো কেএসপির মান। কেএসপি সমান সমান দেওয়া আছে 1.5 10⁻⁻10। আমরা এস বের করবো প্রথমত। এস দ্রব্যতা। তাহলে এখান থেকে আমরা যদি দ্রব্যতা বের করতে চাই তাহলে এস সমান সমান কি দাঁড়াচ্ছে? রুট কেএসপি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? রুট 1.5 10⁻⁻10। তাহলে এখানে মানটি বের হবে হচ্ছে 1.22 10⁻⁵। এখন দ্রাব্যতা আমি আগেও বলছিলাম যে দ্রাব্যতার একক লেখা যেতে পারে। দ্রাব্যতা গুণফলের সাধারণত একক থাকে না, কিন্তু দ্রাব্যতার একক যদি লিখতে চাই তাহলে হবে মোল পার লিটার। তাহলে এই যে এই প্রশ্নটার উত্তর বের হয়ে গেছে। এই যে আমরা একটা অঙ্ক দেখেছি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কেএসপির মানটা দেওয়া আছে, আমরা দ্রাব্যতা বের করতে চাই। তাহলে আমাদের গাণিতিক সমীকরণে যেতে হচ্ছে। এই জাতীয় যৌগের দ্রাব্যতা গুণফলে গাণিতিক সমীকরণ হলো কেএসপি সমান এসি স্কোয়ার। এখানে কেএসপির মান দেওয়া আছে, তাহলে আমরা দ্রাব্যতা বের করতে বলছি। তার মানে দ্রাব্যতা এস ধরি প্রথমে সিলভার ক্লোরাইড, তাহলে দ্রাব্যতা এস এর মানটা বের হয়ে গেছে 1.22 10⁻⁵ মোল পার লিটার। এখন এখানে আমি আরেকটা প্রশ্ন দেখাইছি যে সিলভার আয়নের ঘনমাত্রা যদি আমরা বা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি নির্ণয় করতে চাই তাহলে কীভাবে বের করবো? তো এখানে যে বিষয়টি সেটা হলো আমরা জানি যে এই যে সিলভার ক্লোরাইড যে বিয়োজিত হয়েছে সেটা হলো এরকম অবস্থায়। তাহলে এটা দ্রাব্যতা যদি আমরা এস ধরি সাম্যাবস্থায়, তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা কত? এস। ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও এস। তাহলে এস যেহেতু বের করছি, এস এর মানটিই হবে আসলে এর দ্রাব্যতা অথবা সিলভার আয়নের ঘনমাত্রা অথবা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তার মানে ওটি উত্তর। আমরা সিলভার আয়নের ঘনমাত্রা যদি লিখতে চাই তাহলে এককটা একটু চেঞ্জ করতে পারি, মোল আয়ন পার লিটার। এখানে আয়ন কথাটা আমরা উল্লেখ করতে পারি, কিন্তু মান এটাই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এস বের করা মানে তার আয়নগুলোর ঘনমাত্রাগুলো বের হয়ে গেছে। এরকম আমরা একটা সমস্যার সমাধান করতে পারি। এটা হলো আমরা প্রথম যে দ্রবটি, যেটা সাধারণ সংকেত AB, এই জাতীয় যৌগের ক্ষেত্রে আমরা এই গাণিতিক সমীকরণটি সমস্যাটি সমাধান করলাম। এবার আমরা আরেকটাতে যেতে পারি। এবার আমরা যাব হলো মনে করো AB2 জাতীয় যৌগের ক্ষেত্রে যদি বের করতে চাই, এক্ষেত্রে ছোট একটা গাণিতিক সমস্যা আমরা দেখি সমাধানটা কীভাবে করব। বিষয়টি যেমন হতে পারে যে 2 নম্বর, স্থির তাপমাত্রায় ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের দ্রাব্যতা 0.002 মোল পার লিটার হলে ইহার দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। এবার প্রশ্নটা একটু উল্টো, অর্থাৎ এবার যৌগটির দ্রাব্যতা দেওয়া আছে, আমরা তার দ্রাব্যতা গুণফল বের করতে চাই। কিভাবে করব? তাহলে প্রথমত আমাদের দেখতে হবে যে দ্রবটির সংকেতটা কীরকম। এখানে দ্রবটি আসলে AB2 জাতীয় যৌগের সংকেত, অর্থাৎ দ্রবটির সংকেত হলো AB2 জাতীয়। তাহলে আমরা দেখব যে সাম্যাবস্থায় দ্রবণের সাম্যাবস্থায়
ক্যালসিয়াম ক্লোরাইড থাকে কীভাবে, এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই, তাহলে এখানে ক্যালসিয়াম 2+ আয়ন যোগ 2 ক্লোরাইড আয়ন, এভাবে দ্রবণের সাম্যাবস্থা বিরাজ করে। তো আমরা এর আগে জানি যে এর দ্রাব্যতা যদি আমরা এস ধরি, তাহলে এখানে এস, এখানে 2s, তার মানে এই যৌগটির কেএসপি কী দাঁড়াচ্ছে, কেএসপি আমাদের বের করাই ছিল, তারপর যদি আমরা এইভাবে করতে পারি যে কেএসপি সমান সমান কী হবে, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, এখানে ঘাত আছে একটা স্কোয়ার, সমান সমান এস ইন্টু 2s হোল স্কোয়ার। তার মানে সমীকরণটি দাঁড়াচ্ছে আসলে 4s কিউব। আমরা সরাসরি এই সমীকরণটিও লিখতে পারি, যেহেতু আমরা আগে থেকে জানা আছে আমাদের যে Ab2 বা ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটির দ্রাব্যতা গুণফলের সমীকরণটি দাঁড়ায় হলো KSP সমান 4s কিউব। আমরা সরাসরি এটাও লিখতে পারি, KS আমরা জানি, আমরা সরাসরি এটা লিখতে পারি যদি এগুলো না লিখতে চাই। তাহলে এখন আমাদের ডাটাতে যদি আমরা যাই, কি দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এস সমান কত 0.002 মোল পার লিটার, আর আমরা বের করব কেএসপি ওয়াট। ঠিক আছে, তাহলে আমরা মান বসাই দিতে পারি এখানে যে 4 ইন্টু এস এর মান আমাদের দেওয়াই আছে 0.002 কিউব। এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কি দাঁড়াবে 3.2 ইন্টু 10 এর পাওয়ার হবে -11। এই যে দ্রাব্যতা দেওয়া আছে, আমরা দ্রাব্যতা গুণফল বের করতে পারলাম। তাহলে যে কোনো একটা মান দেওয়া থাকলে আরেকটা মান খুব সহজে বের করা যাচ্ছে। সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যৌগটির সংকেতটা কি সেটা আমাদের জানতে হবে। মূলত যৌগটির সংকেতটা কীরকম তার উপর নির্ভর করে তার গাণিতিক সমীকরণটা কি সেভাবে আমাদের ক্যালকুলেশন করা লাগবে। যেমন এবার যদি এরকম হয়, তিন নাম্বার আরেকটা আমরা গাণিতিক সমস্যার সমাধান একটু দেখি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইড দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 9.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস না, মানটা একটু আলাদা দেখি, ভুল হলো। 3.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল আয়ন পার লিটার হলে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। দুটো প্রশ্ন একটাই আমরা হবে, তবে আমি দুইটাই বের করে দেখাতে যাচ্ছি। তাহলে দেওয়া আছে ফেরিক হাইড্রোক্সাইড দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটি দেওয়া আছে, আমাদের বের করতে হবে হলো ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত এবং এর দ্রাব্যতা গুণফল কত। তো তাহলে প্রথমে আমাদের যেতে হবে যে দ্রবটির সংকেতটা কীরকম সেটাকে খেয়াল করতে হবে। দ্রবটির সংকেত হলো ফেরিক হাইড্রোক্সাইড অর্থাৎ Ab3 জাতীয় সংকেত, এবং এটি দ্রবণে যদি সাম্যাবস্থায় কীভাবে থাকে সেটাও আমরা জানি, 3+ আয়ন যোগ 3 হাইড্রোক্সিল মাইনাস আয়ন। আমরা সমাধানে গেছি, জায়গা একটু কম সেজন্য সংকেত ছোটো করে লেখার চেষ্টা করছি। তাহলে এর যদি দ্রাব্যতা আমরা এস ধরি, তাহলে এটা এস, এটা হবে 3s আয়নগুলোর ঘনমাত্রা দ্রবণে। দেওয়া আছে কি, দেওয়া আছে হলো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এইটির ঘনমাত্রাটা দেওয়া আছে, এটি
বের করতে বলা হয়েছে দ্রাব্যতা। তাহলে আমরা যদি বলি যে এখানে দেওয়া আছে কি, আমরা এই গাণিতিক সমীকরণ লাগছে না দ্রাব্যতা বের করতে গেলে, দেওয়া আছে হাইড্রোক্সিলের ঘনমাত্রা, হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে 3.25 × 10⁻⁻⁴। তার মানে আসলে 3s এর মান দেওয়া আছে 3.25 × 10⁻⁻⁴। আমাদের বের করতে বলা হয়েছে প্রথমে দ্রাব্যতা, তার মানে দ্রাব্যতা কত, s। তাহলে আমরা s এখানে খুব সহজে বের করতে পারছি। s সমান সমান আসলে 3.25 × 10⁻⁴ ভাগ হলো 3। তাহলে কিন্তু আমাদের মান বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 4 ক্যালকুলেশনের সুবিধা আর কি, এই জন্যই আমি। তাহলে 3.24 যদি হয় তাহলে মান কত হচ্ছে 1.08 × 10⁻⁴ মোল পার লিটার। তাহলে এই যে দ্রাব্যতা বের হয়ে, যেহেতু হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া আছে, এখন এখানে হাইড্রোক্সিলের ঘনমাত্রা আমাদের কত ধরতে হচ্ছে, 3s এর মান দেওয়া আছে। আসলে হাইড্রোক্সিলের ঘনমাত্রা দেওয়া থাকা মানে যেহেতু দ্রবণে ফেরিক হাইড্রোক্সাইড বিজিতে 3s পরিমাণ হাইড্রোক্সিল আয়ন দ্রবীভূত থাকে, সেজন্য 3s এর মান দেওয়া আছে। আর আমরা দ্রাব্যতা s ধরি, তাহলে দ্রাব্যতা s এর মান বের হয়ে গেল 1.08 10⁻⁴ মোল পার লিটার। একটা উত্তর হয়ে গেছে। যদি শুধু দ্রাব্যতা বের করতে বলে তাহলে এই পর্যন্ত আমাদের আলোচনা শেষ, কাজ শেষ। কিন্তু এখানে দ্রাব্যতা গুণফলও বের করতে বলছে, তাহলে আমরা দ্রাব্যতা গুণফল বের করবো কীভাবে? তাহলে এবার দ্বিতীয় অংশটির সমাধানে যদি যাই, তাহলে আমরা জানি যে এই দ্রবটির সঙ্গে হলো AB3 জাতীয়। তাহলে এই গাণিতিক সমীকরণটা আমাদের নিশ্চয়ই জানা আছে, মনে আছে। আমরা দেখবো যে এর গাণিতিক সমীকরণ KSP সমান সমান কত, 27s⁴, ঠিক আছে। এটা আমাদের আগে বের করা আছে। যদি এটি মুখস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো যে KSP সমান সমান এই আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা কিউব, তাহলে s × 3s কিউব, তার মানে আলটিমেটলি সমীকরণ দাঁড়াবে 27s⁴। আর s এর মান আমরা ইতিমধ্যে বের করে ফেলছি। তাহলে এই মানটাকে যদি আমরা এখানে বসাই 27 × 1.08 10⁻⁻⁴, এখানে পাওয়ার হবে 4। তাহলে এটা শুধু এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কত করলে কত দাঁড়াচ্ছে, 3.7 × 10⁻⁻⁵। এবং সাধারণত দ্রাব্যতা গুণফলের একক আমরা লিখি না, তাহলে এই যৌগটি দ্রাব্যতা গুণফল দ্রাব্যতা এটি বের হয়েছিল। এবার দ্রাব্যতা গুণফল KSP বের করতে গেলে এই মানটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে আমরা তিনটা দ্রব যাদের সংকেতগুলো একটু ভিন্ন ভিন্ন, আর একটা দ্রব ছিল আলোচনা যে আজকে আর সময় হবে না, তো ওইটার ক্ষেত্রেও আমরা ওই আমাদের গাণিতিক সমীকরণটি মনে রাখতে হবে। A2B3 যদি যৌগটি হয়, যেমন অ্যালুমিনিয়াম সালফেটের কথা যদি বলা থাকতো, তাহলে যৌগটির আমরা জানি যে ওর সাধারণ KSPর সমীকরণটা হলো KSP সমান সমান 108s⁵। বা মনে যদি না থাকে তাহলে তো আমরা এইভাবে সমস্ত বিয়োজন দেখায় ডাটাগুলো মানগুলো ধরেই খুব সহজে সমীকরণটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এই গাণিতিক সমীকরণগুলি যেহেতু আমাদের বের করছি, সেজন্য গাণিতিক সমস্যার কিছু সমাধান করতে হবে। তো এইগুলো অঙ্ক MCQতেও থাকতে পারে, খুব ছোটো ছোটো কিন্তু অঙ্ক। অর্থাৎ ক্যালকুলেটর থাকলে তোমার যে সূত্র জানা থাকে, ক্যালকুলেটর যদি সাথে থাকে তাহলে কিন্তু কাগজ কলমের দরকার হয় না। অর্থাৎ MCQতেও প্রয়োগমূলক যে MCQ, সেই MCQগুলোতে এরকম ছোটো ছোটো অঙ্ক থাকে এবং একটা প্রশ্ন থাকবে, সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই সেগুলি ক্যালকুলেশন করে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কী, এবং গাণিতিক সমীকরণগুলো কীভাবে বের হলো, এবং এই সমীকরণগুলো কীভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো, এগুলি আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। তো আজকে আর সময় তো হচ্ছে না, পরবর্তী ক্লাসে এই দ্রাব্যতা গুণফল নিয়ে আরও কথা আছে, এবং দ্রাব্যতা গুণফল এরপরে আছে আয়নিক গুণফলের নামে একটি টার্ম আছে। ওদের এই দুটোর মধ্যে আবার সম্পর্ক কী, কীভাবে ওখান থেকে কী বের করা যায় ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে আরেকটি ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব। তো আজকে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থাকলো এই পর্যন্তই। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।